সো আজকে আমাদের পিএইচপি করার কথা ছিল। সো যেহেতু গতকাল শবে বরাত ছিল, অথবা আজকে দিবাগত রাতটাই শবে বরাত ছিল, সো আজকে হয়তো বা আপনাদের ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি, বাট আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি বাসা থেকে, কোনো প্রবলেম নেই। আপনার ভিডিওটা দেখে পিএইচপিটা প্র্যাকটিস করবেন, ওকে। আর আজকে অবশ্য এমনিতেই আমার না আসার কারণ ছিল হচ্ছে, যেহেতু আপনারা অনেকেই বলেছেন শুক্রবার সকালে আপনারা আসতে পারবেন না, সো আমিও আর এসআইআরটির দিকে যাইনি। সো আমি বাসা থেকে আপনাদের জন্য ভিডিওটা করছি, আপনারা আশা করি দেখবেন, যেহেতু আমাদের এক্সট্রা ক্লাস। সো পিএইচপিটা কি? পিএইচপিটা হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। সো হাইপারটেক্সট প্রি প্রসেসর বলতে আমরা কি বুঝি? জাভাস্ক্রিপ্ট যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, পিএইচপিও তেমনই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট খুবই ভারী এবং খুবই ইউজফুল। জাভাস্ক্রিপ্টও ইউজফুল, বাট জাভাস্ক্রিপ্ট দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করা যেত, পিএইচপি দিয়ে সব কিছুই করা যায়। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ওরিয়েন্টেড পর্যন্ত যত কিছু করা যায় সব কিছুই পিএইচপির মাধ্যমে করা যায়, এবং সেটা ওয়েব প্রোগ্রামিং হিসেবে ইউজ করা যায়, সেটা এইচটিএমএল এর মধ্যেও লিঙ্ক আপ করা যায়। সো স্টার্ট করি। পিএইচপিটা সচরাচর এইচটিএমএল সিএসএস এর মতো না, একটু ভিন্ন। পিএইচপির জন্য প্রথমেই আপনাকে সার্ভারে পিএইচপি স্ক্রিপ্টটা থাকতে হয়, যার মাধ্যমে সে রান করে। সো পিএইচপি স্ক্রিপ্টটা কি? সার্ভারে যে পিএইচপি স্ক্রিপ্টটা থাকে সেটার বেসিসে সে কম্পাইল করতে পারে কোডগুলো। সো যেহেতু আমাদের কোনো হোস্টিং আপনাদের কারোই নেই, সো আমরা একটা কাজ করি অলওয়েজ, সেটা হচ্ছে পিএইচপি শেখার জন্য আমরা হচ্ছে আমাদের নিজেদের পার্সোনাল কম্পিউটারকে সার্ভার বানাই। পিএইচপিটা আসলে সার্ভার ছাড়া রান করে না, সো আমাদের পার্সোনাল কম্পিউটারকে সার্ভার হিসেবে রান করাতে হবে। এটাই হচ্ছে আমাদের মূলত প্রথম কাজ। সো আমরা একটা সফটওয়্যার ইনস্টল দিব, যেটা নাকি আমাদের পিসি, মানে আমাদের লোকাল হোস্টটাকেই সার্ভারের জন্য ইউজ করার সুবিধা দেয়। সো আমি সফটওয়্যারটা লিখি, সফটওয়্যারটা নাম হচ্ছে জ্যাম্প। সো আজকে আপনারা সবাই সফটওয়্যারটা নামিয়ে ফেলবেন, যাতে মোটামুটি বুঝতে পারেন আগামী ক্লাসে যেন কোনো প্রবলেম না হয়। পিএইচপিটা আসলে অনেক বিশাল। সো অন্তত পিএইচপি সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া যাক, আপনারা একটা ধারণা নিয়ে রাখেন, যেটা নাকি ভবিষ্যতে যদি কেউ পিএইচপি নিয়ে কাজ করতে চান বা বড় বড় প্রোগ্রামিং ফিল্ডে যেতে চান, সেক্ষেত্রে পিএইচপি নিয়ে কাজ করতে পারেন, ওকে। সো স্টার্ট করি। সো ফার্স্টে দেখেন জ্যাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোড ফর অ্যাপাচি ফ্রেন্ডস। সো আমরা এটা ইনস্টল করে নিই। এটা কেন ইনস্টল করছি? আমাদের লোকাল হোস্ট, মানে আমাদের ল্যাপটপটা অথবা ডেস্কটপটাকে আমরা সার্ভার হিসেবে ইউজ করতে চাচ্ছি। সো জ্যাম্প ফর উইন্ডোজ আমরা নামাই। সো ডাউনলোড করবেন এখান থেকে। সো দেখেন ডাউনলোড হচ্ছে। সো অলরেডি জ্যাম্প আমার পিসিতে ইনস্টল করা আছে। আপনারা যখন এই ইনস্টলেশন ফাইলটা ওপেন করবেন, তখন কি নর্মালি যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করা হয়, নেক্সট 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 দিয়ে দিয়ে শেষ করে দেবে। দেন কী হবে? সো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। দেন কী হবে? এরকম একটা সফটওয়্যার আসবে যেটা প্রোগ্রাম ফাইলে থাকবে। সো আমি ফাইলটা রান করি। ডেস্কটপে দেখবেন যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, অথবা স্টেটমেন্টে গিয়ে দেখবেন যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে একটা আইকন চলে আসবে সেট আপের পরে। সো জ্যাম্প কন্ট্রোল প্যানেলে আমরা ক্লিক করি। সো এখানে দেখেন অনেকগুলো মডিউল আছে, একটা সার্ভিস বা একটা মডিউল। সো এই সার্ভিসগুলো কী কাজে লাগে? সো পিএইচপির জন্য অ্যাপাচিটা কাজে লাগে, বিকজ এটা একটা সার্ভার হিসেবে তখন আমাদেরকে পিসিকে কানেক্ট করতে হেল্প করে। আমরা এইচটিএমএল ফাইল তৈরি করি, দেন সেটাকে আমরা ব্রাউজারে রান করি। এক্ষেত্রে ব্রাউজারটা হয় কি আমাদের কম্পাইলার, বাট পিএইচপির ক্ষেত্রে ব্রাউজারটা পিএইচপি কোডগুলো রিড করতে পারে না। সো রিডটা কি করতে পারবে এখানে? আমাদের সার্ভার। যেহেতু আমাদের কোনো সার্ভার নেই, সো সার্ভার হিসেবে আমরা আমাদের পিসিটাকে সেট আপ করে নিচ্ছি, এবং তখন আমাদের পার্সোনাল কম্পিউটার অথবা ডেস্কটপে কী হবে? অ্যাপাচি একটা মডিউল রান হবে। এই অ্যাপাচি মডিউলের ভিতর পিএইচপি কম্পাইলেশনের সব কিছুই দেওয়া আছে, যেটা নাকি পিএইচপিটাকে কম্পাইল করবে। প্রত্যেকটা হোস্টিং সার্ভারে অ্যাপাচিটা থাকে বিধায় হোস্টিংয়ে পিএইচপি ফাইল রাখলেই রান করে। এই জন্যই আমরা বিভিন্ন ধরনের যে পিএইচপি স্ক্রিপ্টগুলো দেখি, সেগুলো
খুব ভালোভাবে কাজ করে, শুধুমাত্র তা সার্ভারে থাকে বলে। সো আমাদের তো এখন সার্ভার নেই, আমাদের তো এখন হোস্টিং নেই। সো আপনারা কী করবেন, সো আপনাদের জন্যই জ্যাম্প কন্ট্রোল প্যানেল। জ্যাম্প আপনার পার্সোনাল কম্পিউটারকে সার্ভার হিসেবে ইউজ করতে হেল্প করে। সো অ্যাপাচিটা আমরা রান করি। ওকে, সো অ্যাপাচিটা রান করে ফেললাম, তার মানে আমাদের এখানেই কাজ শেষ। ওকে, সো অ্যাপাচিটা যখন আমরা রান করলাম তখন কি হচ্ছে, কিছু পিআইডি এবং পোর্ট কানেক্ট হচ্ছে। আমার পিসিটাই এখন একটা সার্ভার হিসেবে কানেক্ট হচ্ছে। মাইএসকিউএল, অনেকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন এসবের নাম শুনেছেন, বিভিন্ন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করানো হয়, ওই কোর্সগুলোতে এই জিনিসটা দেখানো হয় আর কি। মাইএসকিউএল, ফাইলজিলা হচ্ছে রিমোট ক্লায়েন্ট। সাপোজ আপনি আপনার সার্ভারে index.html ফাইলটা রাখবেন, সিএসএস ফাইলটা রাখবেন, অথবা টোটাল প্রজেক্টটাই রাখবেন, তখন ফাইলজিলা। সো এগুলা উপরের লেভেলের কাজ। মার্কিউ, টমক্যাট, এগুলো হচ্ছে আমরা যখন টমক্যাট স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাই, মার্কিউরি স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাই। সো এগুলো অন্য অনেক বিষয় আছে। সো আমরা ফার্স্ট অ্যাপাচি নিয়ে আমরা পিএইচপি বেসিক শিখতে যাচ্ছি। সো অ্যাপাচিটা রান করালাম। সো আমরা এখন কি করব, অ্যাপাচি মডিউলটা আবার কোথায় কাজ করে সেটা ইনস্টলেশন ডিরেক্টরিটা আমরা সবসময় চেক করব। সো যেখানে ইনস্টলেশন ডিরেক্টরি অ্যাপাচির সেখানেই ফাইলটা রাখতে হবে, বিকজ ওখানেই আমার সে সার্ভার হিসেবে কাজ করতেছে। সো আমরা সিতে গেলাম, যেখানে ইনস্টল করেছি আমরা জ্যাম্প। সো আমি সিতে ইনস্টল করেছি জ্যাম্প, আপনারা সিতেই দেখবেন যে অটোমেটিক ইনস্টল হয়। সো জ্যাম্পে যাব, গিয়ে htdocs এই ফোল্ডারে যাব। যার উপরে দেখেন এই htdocs-এর মধ্যে অনেকগুলো ফাইল আছে, স্কুল, তারপরে প্যারেন্টস, তার মানে হচ্ছে এগুলো আমার ফাইল, এগুলো আমি নিজে তৈরি করেছিলাম, যেগুলো পিএইচপি দিয়ে। তা সো একটা এক্সাম্পল দেখে তো আমি কি তৈরি করেছিলাম, যে এটাকে পিএইচপি দিয়েই করতে হয়, পিএইচপি ছাড়া কাজ করে না, বা পিএইচপি প্রোগ্রামিংয়েই করতে হয়। সো দেখেন আমার একটা কাজ দেখেন, পিএইচপিতে আসলে ম্যানেজমেন্ট সিস্টেম, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, এই সব কিছু লেখা হয়। সো আমি লোকাল হোস্ট, এখন ব্রাউজারে গিয়ে তাকে চিনিয়ে দিতে হয় যে কোথায় ফাইলটা আছে। সো আমার ফাইলটা আছে কি জ্যাম্পের ভিতরে htdocs। সো এখানে htdocsটা হচ্ছে কি আমার লোকাল হোস্ট, মানে হোস্টিং সার্ভার, পিসি হিসাবে এটা আমার লোকাল হোস্ট /স্কুল, যেহেতু ফোল্ডারটা স্কুল, আমরা ঢুকলাম। আমি আমার স্কুল সফটওয়্যারটা মাইএসকিউএল ডেটাবেস দিয়েও তৈরি করা, দুইটা একসাথে নিয়ে আমি কাজ করেছি। স্যার মাইএসকিউএলটা ওপেন করে নিলাম। প্রবলেম হচ্ছে, এক মিনিট আমরা আবার দেখি। সো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসছে। ওকে, সো এটা আমার তৈরি করা। সো এখন দেখেন এটা হচ্ছে কি একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, তার মানে স্কুলের সকল ইনফরমেশন, একটা স্টুডেন্ট যখন স্কুলে ঢুকবে অটোমেটিক তার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। তারপরে যখন একজন গার্জিয়ান চেক করবে যে তার বাচ্চা স্কুলে আছে নাকি, সেটা সে চেক করতে পারবে। অটোমেটিক বার্তা যদি না আসে স্কুলে, অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। সো এই ধরনের বিশাল কোডিংয়ের ব্যাপার, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এই ধরনেরগুলো তৈরি করা হয়। সো বিভিন্ন মডিউলগুলো তখন আমরা নিয়ে কাজ করতে পারি, যে স্কুল, প্যারেন্টস, ড্যাশবোর্ড। সো প্যারেন্ট হচ্ছে যে প্যারেন্টের মডিউলটা আমি তৈরি করেছিলাম স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে। প্যারেন্টসরা বাচ্চাদের রেজাল্ট দেখতে পারবে, বাচ্চাদের পারফরমেন্স রিপোর্ট দেখতে পারবে, অ্যানাল। সো এই কিছুই, তার মানে হচ্ছে মোটামুটি আমরা বুঝতে পারলাম পিএইচপি দিয়ে কী কাজ করা হয়। আমি যে কাজগুলো করেছি সব কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক, মানে পিএইচপির পরবর্তী ধাপ। এই পিএইচপি আপনারা যেটা করছেন এখন, পিএইচপি জাস্ট পিএইচপি বেসিক, অবজেক্ট ওরিয়েন্টেড, দেন অবজেক্ট মেকিং, তারপরে কোঅর্ডিনেটর, তারপর লারাভেল, তার মানে কয়েকটা ধাপ যেগুলো নাকি শিখতেই অনেক টাইম লাগে। সো অন্তত দেখেন যে জিনিসটা কী, ভয় না পেয়ে জিনিসটা নিয়ে একটু আস্তে আস্তে দেখেন, মানে জেনে রাখলেন যে পিএইচপি নামে কিছু আছে, পিএইচপির বেসিকটা জেনে রাখলেন। ভবিষ্যতে যদি আপনার মনে হয় যে আমি পিএইচপি শিখবো, পিএইচপি জিনিসটা নিয়ে আমি কাজ করব, ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করব, তখন পিএইচপি আরও ভালোভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করে শিখতে থাকবেন। আসলে এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো অলওয়েজ প্র্যাকটিস করতে হয়, নতুবা এই পিএইচপি আজকে বেসিক শিখলেন, কালকে ভুলে যাবেন। ওকে, আসেন আমরা তাহলে পিএইচপি নিয়ে কাজ করি। সো পিএইচপি যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মানে এখানে ক্যালকুলেশনের কাজগুলো হয়। ওকে, সো আমরা
যদি একটা ফোল্ডার তৈরি করি, সাপোজ আমরা এখানে SIT নামে একটা ফোল্ডার তৈরি করলাম, SIIT যাই। সো আমরা কি করি, index.html তৈরি করতাম না আগে, সো এখন আমরা কি তৈরি করব, index.php। সো এটা কি PHP ফাইল হয়ে গেল, দেখেন টাইপ PHP ফাইল, আগে হতো কি HTML ফাইল। সো এই PHP ফাইলটাকে আমি কি করব, নোটপ্যাড++-এ ওপেন করব। সিমিলার না মোটামুটি HTML এর সাথে, জাস্ট কোডিং প্যাটার্নটা আলাদা। বাট index.php কেন দিলাম, যেন প্রথমে সে এই PHP ফাইলটাকে রান করে। ওকে, সো সবাইকে বুঝতে পারছেন নাকি প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে ভিডিওটা প্রথম থেকে আবার দেখবেন, আবার শুনবেন, কোনো প্রবলেম আশা করি হবে না। সো ওকে, আসলে স্টার্ট করে দিই। সো HTML এর নর্মাল মার্কআপটা আমরা জানি, আমি একটু আগে বলেছিলাম যে আমি PHPটা HTML এর ভিতরে লেখা যায়, যেহেতু আপনারা HTMLটা ভালো বুঝেন, সো আমি কমপ্লিকেটেড না করে HTML এর ভিতরে PHPটা লিখে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আমরা নর্মাল যে মার্কআপ লিখি HTML এ, সেই মার্কআপটা লিখে ফেললাম, HTML হেড বডি। ওকে, এখন PHPটা আমরা কোথায় লিখব, এই বডির ভিতরে আমরা PHP লিখব। PHP লেখার জন্য যে সূত্র, সেটা হচ্ছে স্মলার দেন প্রশ্নবোধক চিহ্ন, দেন লিখব PHP। ওকে, লিখলাম। আবার শেষ করার জন্য সেম প্রশ্নবোধক চিহ্ন, শেষ। সিমিলার না মোটামুটি HTML এর মতো। সো এর ভিতরে এখন প্রোগ্রামগুলো লেখা হবে। জাভাস্ক্রিপ্টে আমরা দেখেছিলাম কিভাবে প্রিন্ট করতে হয়। সো এখানে প্রিন্ট করতে হয় ইকো দিয়ে। ইকো কি দেব, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। সো দেখেন তো রান করে যে হ্যালো ওয়ার্ল্ড কাজ করলো নাকি। কাজ করলো না, বিকজ এভাবে রান করানো যায় না। দেখেন তো, এটা আমি সরাসরি রান করেছি, এইভাবে PHP রান করা যায় না। PHP কি সার্ভার হিসেবে রান করাতে হয়, সেটা কি htdocs দেখেছিলাম ফোল্ডার, ওইটাই আমার লোকাল হোস্ট হিসেবে কাজ করছে। তার মানে সো আমি লিখব কি লোকাল হোস্ট, ফোল্ডারের নাম দিয়েছিলাম কি SIIT, htdocs ফোল্ডারেই কিন্তু আপনার ফাইলটা থাকতে হবে। এখন রান করেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। ওকে, তার মানে হচ্ছে সার্ভার ছাড়া সে কাজই করতে পারে না। সাপোজ এখন যদি আমি অ্যাপাচিটা অফ করে দিই, এবার রান করেন লোকাল হোস্ট SIIT, কাজ করবে না, সেইভাবেই এই যে অন্ধকারের মতো বসে থাকবে। দিস সাইট ক্যান্ট বি রিচড। ওকে, সো তার মানে সে সাইটে ঢুকতে পারতেছে না, তার মানে সে কোনো সার্ভার পাচ্ছে না। সো আমি সার্ভারটা আবার অন করে দিই। তার মানে PHP শুধু একটাই ঝামেলা, সেটা হচ্ছে সার্ভার ছাড়া সে কাজ করে না। ওকে, সো আসেন আমরা একটু এবার কোডিং স্টার্ট করি। যেহেতু জাভাস্ক্রিপ্ট আমরা মোটামুটি বেসিক পারি, PHP আমরা ওই জিনিসগুলো স্কিপ করে আমরা আরও কিছু শিখি। ওকে, সো আমরা কি দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। সো এই হ্যালো ওয়ার্ল্ডকে যদি আমি, আপনি চাচ্ছেন যে আচ্ছা ভাইয়া ঠিক আছে, এই হ্যালো ওয়ার্ল্ডকে যদি আমি মানে হেডিং হিসেবে দেখতে চাইতাম বা H1, সো H1 দিয়ে দেন, HTML ভিতরে কাজ করে, কোনো প্রবলেম হবে না। H1 দিলাম, H1 দিয়ে শেষ করে দিলাম। এখন এর ভিতরে সে অটোমেটিক বুঝতে পারবে যে এটা HTML এর H1, সো হ্যালো ওয়ার্ল্ডটা বড় হবে। দেখছেন H1 হিসেবে হ্যালো ওয়ার্ল্ডটা আসছে। ওকে, সো এটার ভিতরে আপনি কালার করতে চাচ্ছেন, দেন স্টাইল ইকুয়াল টু কালার রেড। সো কী হবে, কালার রেড হয়ে যাবে। তার মানে মোটামুটি সবই কাজ করে। আচ্ছা, ভুল হয়েছে, টি স্ট্রিং হিসেবে সে সাপোর্ট করছে না। আচ্ছা, আরেকটা মজার সুবিধা হলো যে PHPতে ভুল হলে সে ভুলটা দেখিয়ে দেয় যে কোন নাম্বার লাইনে। তার মানে 7 নাম্বার লাইনে আমাদের ভুল দেখাচ্ছে, তার মানে সে এটা সাপোর্ট করছে না স্টাইলটা। সো প্রবলেম না, স্টাইলটা সাপোর্ট না করলে পরবর্তীতে স্টাইল দিয়ে এমনিতে স্টাইলটা করা যায়। ওকে, তার মানে মোটামুটি অনেক কিছু বুঝতে পারছি আমরা, তাই না? সো এখন কি করা যায়, সো আমরা এখন আরেকটা কিছু লিখি, যেমন ভ্যারিয়েবল দিয়ে কাজ করেছিলাম না আমরা, কোথায় কাজ করেছিলাম, জাভাস্ক্রিপ্টে। সো এখানেও যদি আমরা ভ্যারিয়েবল দিয়ে কাজ করি সেক্ষেত্রে কেমন হয়। ভ্যারিয়েবল মানে একটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে যদি আমি করতে চাই এই PHP দিয়েই, আবার সেটা আমরা করতে পারবো। সো তার আগে আরেকটা জিনিস আমরা দেখি যে সাপোজ এই PHPতে যদি আপনি কমেন্ট হিসেবে কিছু দিতে চান, হ্যাশ দিলেই কমেন্ট হয়ে যায়। যেমন এই যে হ্যাশ দিস ইজ কমেন্ট,
তার মানে এটা কমেন্ট হিসেবে কাজ করে, কারণ প্রচুর কোডিং হয়ে যায় পিএইচপিতে, তখন বোঝার সুবিধার্থে কমেন্ট, এই কমেন্টটা কিন্তু প্রিন্ট হবে না, শুধুমাত্র এই পিএইচপির ভিতরে এই ইকোগুলোই প্রিন্ট হবে। আর একটা মজার কথা হচ্ছে কি, প্রিন্ট লিখলেও প্রিন্ট করবে। দেখবেন যে প্রিন্ট লিখে যদি আমি লিখি হাই, তাহলে কিন্তু সে প্রিন্ট করবে। দেখেন আমি এটাকে আবার লোড করি, নিচে দেখেন হাই আসছে। তার মানে দুটাভাবে কাজ করে, সেটা হচ্ছে ইকো আর এটা হচ্ছে কি প্রিন্ট। সো চলেন একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। সো আমরা জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল কীভাবে করতাম, এখন প্রবলেম হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের সাথে পিএইচপি শিখলে আর একটা প্রবলেম হচ্ছে জাভাস্ক্রিপ্ট একরকমভাবে ভ্যারিয়েবল ডিক্লারেশন, এখানে আরেক রকমভাবে। এখানে কেমন, এখানে হচ্ছে ডলার সিস্টেম, তার মানে একটা ডলার দিয়ে যে কোনো একটা নাম দিতে হবে। নাম দিলাম সাপোজ এক্স, ডলার এক্সের ভিতরে ভ্যালু দিলাম 67, ওকে। তারপরে দিলাম ডলার ওয়াই, যেখানে আমরা জাভাস্ক্রিপ্টে লিখতাম ভ্যারিয়েবল। সো ডলার ওয়াই ইকুয়াল টু 68 সাপোজ। এরপর এটাকে যোগ করতে চাচ্ছি একটা ভ্যারিয়েবল নিয়ে ডলার জেড ইকুয়াল টু, সিমিলার প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে মোটামুটি কাছাকাছি। সো এখানে দিতে হবে তাহলে ডলার, মানে ভ্যারিয়েবলটা এখানে ডলার হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে। সো এটাকে আমরা যদি প্রিন্ট করি অথবা ইকো দেই, ইকো মানে প্রিন্ট। সো ইকো দিয়ে আমরা বসাই কি ডলার সেট, মানে বসাইতেও হবে ডলার জেড। এখন রান করেন, কত আসার কথা 67 আর 68 যোগ হয়ে আসার কথা। সো কত আসছে, হাই 135। সো পিএইচপি যোগ করার নিয়মটা হচ্ছে এমন, বা ক্যালকুলেশনের সিস্টেমটা একটু এমনই। এখন গত ক্লাসে আমরা দেখেছিলাম না যে 1 থেকে 100 পর্যন্ত বা 1000 পর্যন্ত যদি প্রিন্ট করতাম। সো সেম জিনিসটা যদি আমরা পিএইচপি দিয়ে করি, সাপোজ ডলার এক্সের ভিতরে নিলাম আমরা 1, ডলার ওয়াই এর ভিতরে নিলাম সাপোজ 100। সো একটা ফর লুপ দিয়ে দিই, ফর কী বলবো যে ডলার এক্স ইকুয়াল টু 1। সো কতটুকু চলবে, ডলার এক্স চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ওয়াই এর সমান অথবা ওয়াই থেকে ছোট হবে। সো সমান অথবা ওয়াই থেকে ছোট হবে। আর ডলার এক্স প্লাস প্লাস মানে বারবার এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে, ওকে। কাকে প্রিন্ট করবো এখন তাহলে, ডলার এক্স। সো প্রিন্ট অথবা ইকো ডলার H1 দিই, তাহলে বড় দেখা যাবে। আচ্ছা, শুধু ডলার এক্স দিলাম। সো কি ভুল হলো আবার, আমরা কি কোনো ভ্যারিয়েবলে ভুল করেছি, ডলার দিই নাই, দেখছেন $1 জন্য ওয়াইতে ডলার দিই নাই, দেখি সে প্রবলেম করতেছে। সো দেখেন রান হয়েছে 100 পর্যন্ত, তারপরও সে ভুল দেখাচ্ছে 15 নম্বর লাইনে ভুল, যদিও সে রান করেছে। সো 15 নম্বর লাইনটা আমরা একটু চেক করি, ইকো ডলার জেড। ইকো ডলার জেডটা আসলে সে এখন কমপ্লিকেটেড হয়ে গেছে, বিকজ ইকো ডলার জেড নামে কিন্তু এখন কোনো ভ্যারিয়েবল নাই। সো ইকো ডলার জেডটা আমরা এখন কেটে দিতে পারি। তার মানে একটা জিনিস মজার, সেটা হচ্ছে কি সে ভুলটা ধরিয়ে দেয়। আপনি যদি ছোটোখাটো ভুল করেন সেক্ষেত্রে বলবে যে এই ভুলটা কেন করছো, আবার 15 লাইনে সে কী ভুল ধরতেছে, এই যে ব্র্যাকেটটা ক্লোজ করিনি, আমি ক্যান্সেল করিনি। সো এবার রান করেন, আসছে 1 থেকে 100 একসাথে লেগে আসছে, ওকে। সো এগুলোকে একটা স্পেসিং দিয়ে করি, যেমন এখানে লিখি ডবল কোটেশন দিয়ে রাখেন যে কী লেখা যায়, একটা স্পেস দিয়ে ডলার এক্স দিই, তার মানে প্রত্যেকটা ভ্যারিয়েবল স্পেস দিয়ে আসবে, স্পেস দিয়ে আসছে, ওকে। সো বোঝা গেল কি, গত ক্লাসটাই আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা করেছিলাম সেটা আজকে পিএইচপি দিয়ে করে দেখলাম। সো আরেকটা টপিক কি দেখানো যায়, 18 মিনিটের ভিডিও হয়েছে, আরেকটা টপিক দেখি। আসেন মজার একটা প্রোগ্রাম করি। প্রোগ্রামটার কাজ হবে কি, সাপোজ আজকে কী বার, আজকে হচ্ছে শুক্রবার, হ্যাঁ। সো আজকে যদি শুক্রবার হয় সেটা অটোমেটিক আমার পিসি থেকে ডেটটাকে নিয়ে নেবে। সো আজকে যদি শুক্রবার হয় সে বলবে যে হ্যাপি ফ্রাইডে, যদি আজকে শনিবার হয় সে বলবে যে হ্যাপি স্যাটারডে, ওকে। সো মানে সে বুঝতে পারবে যে আজকে কী বার। সো একটা ছোট্ট প্রোগ্রাম, সো ছোটো প্রোগ্রামটা আসেন করি। সো আমাদেরকে কী করতে হবে তাহলে, ডেট ভ্যারিয়েবলটা মানে আমাদের পিসির ডেটটাকে আগে নিয়ে নিতে হবে। সো এটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল কল করতে পারি ডলার দিয়ে, সাপোজ ডলার ডি নামে একটা ভ্যারিয়েবল দিলাম ডেট, ওকে। সো ডলার ডি এর ভিতরে আমরা দিলাম কি ডেট, হ্যাঁ। ডেট এখানে কি, এই ডেট ভ্যারিয়েবলটা যখনই দিচ্ছি তখন সে আমার পিসি ডেট নিয়ে আসতেছে। সো ডেট হিসেবে আমি কি বোঝাচ্ছি, একটা স্ট্রিং ডি দিয়ে দিলাম, যে ডেটের মধ্যে আমি একটা ডেটকে রেখে দিলাম ডি হিসেবে,
ওকে, সো এখন ডেটের ভিতরে এখন তাহলে ডি বলতে আমরা আসলে কী বুঝি? ডেটের মানে শুধুমাত্র ডেটা নিচ্ছি। ডেটা কি? স্যাটারডে সানডে এগুলো তো ডে। তার মানে ডেট নামে একটা ভ্যারিয়েবল আছে, এটা নাকি প্রি বিল্ড ভ্যারিয়েবল যেগুলোকে বলা প্রি বিল্ড ডেটা, সেখানে ডেট নামে একটা ভ্যারিয়েবল আছে। ভ্যারিয়েবলের ভিতরে ডেটা আমি নিয়েছি শুধুমাত্র। এই ডবল কোটেশনের ভিতরে দেওয়ার মানে হচ্ছে ডেটাকে শুধু নিয়েছি, ডেট নিয়েছি। এই ডলার টি ভ্যারিয়েবলের ভিতরে আমি একটা ডেটকে রেখেছি আজকের দিনের, এবং শুধুমাত্র আজকের দিনের ডেটাকে রেখেছি। এম দিলে মান্থটাকে, মান্থ বলতে এখন হচ্ছে মে মাস। সো আমি শুধুমাত্র ডেটকে রাখি, যেহেতু আমি আজকের দিনটা প্রিন্ট করব। সো এখন দেখেন, যদি আমি বলি ইফ, ইফ মানে কি? কন্ডিশন, মানে এটা হলে ওটা, মানে বলে দিলাম যদি এটা হয় এটা করো, নতুবা এটা করো। যেমন ইফ দিয়ে বলে দিলাম, যেগুলোকে বলা হয় কন্ডিশন। কন্ডিশন বোঝাতে যে যদি অমুকটা হয় তাহলে এটা প্রিন্ট করো। এখন প্রিন্ট করতে বলবো, সাপোজ ওকে বলবো ও নিজে চেক করবে, আমি চেক করবো না। আজকে শুক্র নাকি শনিবার সাপোজ আমি জানি না। সো ইফ আমি ট্রাই করে দেখি তো, যদি ডলার ডি এর ভেতরে কী থাকে? ফ্রাইডে থাকে। তার মানে ডে হিসেবে যদি ডলার ডি এর ভিতরে ফ্রাইডে থাকে, তাহলে সে বলবে কি হ্যাপি ফ্রাইডে, নতুবা বলবে যে আজকে ফ্রাইডে না। ওকে, সো লিখি ইকো দিয়ে যে যদি এটা হয় সেক্ষেত্রে ও প্রিন্ট করবে কি হ্যাপি ফ্রাইডে বস। ওকে, আর যদি আজকে ফ্রাইডে না হয় সেটা কীভাবে ওকে চেক করানোর জন্য আমি বলে দিব এলস দিয়ে। এলস দিয়ে আমি বলে দিব যে সরি টুডে ইজ নট ফ্রাইডে, টুডে ইজ নট ফ্রাইডে অ্যাকর্ডিং টু ইউর পিসি ডেট, পিসি ডেট। ওকে, দিলাম আমার পার্সোনাল কম্পিউটার ডেট অনুযায়ী আজকে ফ্রাইডে না। সো ছোট্ট একটা প্রোগ্রাম কিন্তু অনেক মজা। তার মানে কি, যদি ডিতে ফ্রাইডে থাকে মানে এই ডি থেকে সে ফ্রাইডেটা নিয়ে আসবে। এই ডিটা কি? আমার এই যে টাইম, এখান থেকে এই যে দেখছেন ফ্রাইডে লেখা, এই ফ্রাই 3 অক্ষর FRI। সো যদি সে আজকে ডে থেকে FRI পায় ডেতে, সেক্ষেত্রে সে প্রিন্ট করবে হ্যাপি ফ্রাইডে। আজকে যদি এই প্রোগ্রামটা আবার আগামীকাল রান করবেন, দেখবেন যে লিখবে যে সরি ফ্রাইডে আজকে না। সো এখন যেহেতু আজকে ফ্রাইডে, সো আজকে হ্যাপি ফ্রাইডে বস লেখার কথা না। সো আজকে দেখি তো, যেহেতু আজকে ফ্রাইডে, দেখেন তো হ্যাপি ফ্রাইডে বস। তার মানে এই প্রোগ্রামটা বলে দিচ্ছে আজকে কী বার। সাপোজ কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না যে আজকে কী বার, বা আমি জানি না, সো আমি প্রোগ্রাম করে হ্যাপি ফ্রাইডে দিয়ে দিলাম। ওকে, সো আজকে ডেটটা আমি চেঞ্জ করে দিই। আসেন আমি আমার ডেট অ্যান্ড টাইম থেকে কোনোভাবে আজকে ডেটটা আমি একটু চেঞ্জ করে দিই, দেখি তো কী হয়, কাজ করে নাকি আমার প্রোগ্রামটা। মানে আমি জাস্ট জানতে চাই যে আজকে শুক্রবার নাকি। মানে এই প্রোগ্রামটা ধরেন এই জন্য আপনি তৈরি করলেন যে শুধুমাত্র আজকে যদি ফ্রাইডে হয়, আজকে আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট চেক করলেন। ধরেন আপনার এটা একটা মোবাইলের অ্যাপস, ঘুম থেকে উঠে একটু চোখটা উকি মেরে দেখলেন যে আজকে ফ্রাইডে নাকি না, আপনার পিসি বলে দিল যে না আজকে ফ্রাইডে না। সো আপনি কী করলেন? ফ্রাইডে না হলে কি করেন? ক্লাসে গেলেন বা সামথিং, আর ফ্রাইডে হলে ঘুমালেন আবার। সো আসেন আমাদের ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ করে দিই। এই প্রোগ্রামটা কেন ছোটো একটা প্রোগ্রাম করলাম? বিকজ ছোটো ছোটো প্রোগ্রাম করে বোঝালে বুঝতে সুবিধা হয়। সো ডেট অ্যান্ড টাইমে তো চেঞ্জ করতে পারছি না, কী ব্যাপার, অদ্ভুত ব্যাপার। দাঁড়ান চেঞ্জ করি। সো অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। সো আজকে শনিবার দিয়ে দিই, সেক্ষেত্রেই তো বলবে যে আজকে ফ্রাইডে না কন্ডিশনে। সো চেঞ্জ করি। সো আজকে দিয়ে দিলাম 13 তারিখ। ওকে, চেঞ্জ করে নিলাম। এবার রান করেন এটাকে, এতে কিচ্ছু আসে না। আজকে তো ফ্রাইডে হলো না, আজকে তাহলে কী বার দেখাচ্ছে? স্যাটারডে। সো দেখি প্রোগ্রামটা কী বলে। ডি ইকুয়াল টু যদি ফ্রাইডে হয় হ্যাপি ফ্রাইডে বাস, এলস সরি টুডে ইজ নট ফ্রাইডে অ্যাকর্ডিং টু পিসি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। সো আজকে ফ্রাইডে না, এটা দেখানোর কথা, সে শো করছে না। ওয়েট, আমরা এই ডিতে স্যাটারডে দিই, SAT হ্যাপি স্যাটারডে বাস। নিচের লাইনটা কাজ করছে না কেন দেখতে হবে। সো হ্যাপি স্যাটারডে চলে আসছে, বাট সাপোজ আজকে স্যাটারডে না,
অ্যান্ড এখানে থাকলো ফ্রাই। যদি ডি ইকুয়াল টু FRI হয়, ইকো করো হ্যাপি ফ্রাইডে বস, এলস ইকো করো সরি। হ্যাঁ, সব কিছু তো ঠিক আছে, তার মানে তাকে দেখানোর কথা ছিল না যে সরি, কি ভুল করলাম আমরা আবার। সো ডি এর ভিতরে ডি ভ্যারিয়েবল রাখলাম, ইফ ডি ইকুয়াল টু ফ্রাইডে, হ্যাঁ ওকে, হ্যাভ এ নাইস উইকেন্ড, এলস। দেখছেন কি বোকামিটা করছে, ইকো না দিলে সে কোত্থেকে প্রিন্ট করবে, আমাদেরকে যে ইকো বলে দিতে হবে, এখানে লিখিতে হবে না যে এলস ইকো, মানে নতুবা প্রিন্ট করো, সে তো প্রিন্ট করতে পারতেছে না। সো আজকে কিন্তু ফ্রাইডে না, আজকে আমি স্যাটারডে করে ফেলছি। সো আমার প্রোগ্রামে বলছিল ইকো করি না, ইকো না করলে তো সে প্রিন্ট করে না। সো ছোট্ট একটা ভুলের কারণে কাজ করেনি, ছোট্ট একটা ভুল সারা জীবনে কান্না। সো এখন দেখি কি লিখছে, সরি টুডে ইজ নট ফ্রাইডে অ্যাকর্ডিং ইউর পিসি ডে। সো আবার আমরা শুক্রবার করে দিই, যেহেতু আজকে শুক্রবার। অলরেডি ঘুম পাচ্ছে খুবই, আপনাদের এই ভিডিওটা দিয়ে আমি এখন ঘুমাতে যাব, রাতে ঘুম হয় নাই। সো ডেট অ্যান্ড টাইমটা অ্যাডজাস্ট করে নেই। সো আজকে কী বার, আজকে শুক্রবার। সো শুক্রবার দিয়ে দিলাম চেঞ্জ, নাও রান। সো হ্যাপি ফ্রাইডে বস। সো যেহেতু সে হ্যাপি ফ্রাইডে বলছে, সো আমি এখন ঘুমাতে যাব। আপনারাও এতটুকু প্র্যাকটিস করেন, ওকে? আগামীকাল দেখা হবে।